গপ্পের থেকে আজকের নিবেদন কৃপান মৈত্রের লেখা দেবী মহিমা। গল্প পাঠে রয়েছেন রুমি মিশ্র। শুরু হচ্ছে দেবী মহিমা দ্বিতীয় পর্ব। রানীর মহল শূন্য, একটি মেয়ে নেই। সব আত্মহত্যা করেছে। কেউ জলে ডুবেছে, আবার কেউ বা আগুনে পুড়েছে। রানী নিজে খবর শোনার পর সেই যে অজ্ঞান হয়েছেন, আর তার জ্ঞান আসেনি। তিনি ওখানেই মৃত অবস্থায় পড়ে আছেন। কেউ তোলবার নেই, কেউ দেখবার নেই। ওদিকে রাজা তাঁবু থেকে বেরিয়ে দেখেন যে তার যুদ্ধক্ষেত্রের আকাশে কাতারে কাতারে সব কালো পায়রা উড়ে বেড়াচ্ছে। তিনি অবাক, কি ব্যাপার? তিনি তো এখনো যুদ্ধ জিতেছেন এবং এ যুদ্ধে তিনি জয়ী হবেনই। তাহলে কালো কপতের দল আকাশে ওড়ে কেন? তিনি সেনাপতিকে খোঁজ নিতে পাঠালেন। সেনাপতি ছুটে গেল খোঁজ নিতে। ফিরে এসে বলল, মহারাজ, সর্বনাশ হয়েছে। আমাদের একজন সৈন্যকে ওই বাসকলের রাজা অনেক টাকা দিয়ে ভাঙিয়ে নিয়ে গেছে। বাসকলের রাজা যখন দেখল এ যুদ্ধে তার জেতবার কোনো সম্ভাবনা নেই, তখন সে এক বুদ্ধি খাটালো। সে করলো কি, আমাদের একজন সৈন্যকে অনেক টাকা দিয়ে বশ করে ওই কালো পায়রাদের খাঁচা খুলে দিয়েছে। বাসকলের রাজা জানে যে এই কালো পায়রা যদি আপনার রাজ্যে উড়ে যায়, তবে আপনার রাজ্যের সকল লোক রাজ্য ছেড়ে পালাবে এবং মহারানী আত্মহত্যা করবেন। আপনাকে সোজাসুজি যুদ্ধে হারাতে না পেরে ধূর্ত রাজা অন্য পথে আপনাকে পরাজয়ের স্বপ্ন দেখাচ্ছে। আর এই কালো পায়রার দলকে আকাশে উড়তে দেখে আমাদের সেনারাও মনোবল হারিয়ে ফেলেছে। তারা ভাবছে তাহলে এ যুদ্ধে আমরা হেরে যাচ্ছি। অথচ দেখুন মহারাজ, এ যুদ্ধে আমাদের জয় ঠেকাবার কেউ নেই। আমাদের জয় হবেই। রাজা বললেন, সর্বনাশ, আমার সর্বনাশ হয়েছে। আপনারা যুদ্ধ করুন। বাসকলের রাজাকে বুঝিয়ে দিন যে মুখোমুখি যুদ্ধ না করে পিছন থেকে ছুরি মেরে যুদ্ধে যেতে যায় না। আপনারা ভালো করে লড়ুন, সৈন্যদের মনোবল ফিরিয়ে আনুন। ওদের বলুন যে আমরা এখনো জয়ী, এখনো জিতছি। এ যুদ্ধে আমাদের জয় হবে, এ যুদ্ধে আমাদের জয় হবে। আর আমি কিছু লোক নিয়ে রাজ্যে ফিরে যাই, দেখি সেখানে কি হচ্ছে। যা ভেবেছিলেন তাই। সারা রাজ্যে কেউ নেই, কিচ্ছু নেই। মহারানী মৃত অবস্থায় বিছানায় শুয়ে। সারা রাজ্যে শ্মশানের নিস্তব্ধতা। রাজা হতবাক হয়ে একা দাঁড়িয়ে রইলেন। রাজ্যে কাতারে কাতারে মরা জমে উঠেছে। তিনি তার মাঝে একা দাঁড়িয়ে। জয়ের স্বাদ রানী বা প্রজারা পেল না। মন্দিরের চত্বরে এসে দাঁড়ালেন রাজা। কেউ নেই, দরজা খোলা। শুধু পাথরের বিশাল মূর্তিটি একা দাঁড়িয়ে। রাজা দেখলেন মা ভবানী অন্যদিকে মুখ ফিরিয়ে আছেন। তার ভুল তিনি বুঝলেন। তার অন্যায়ের জন্যই আজ এ রাজ্যে শ্মশানে পরিণত হলো। এখন এ যুদ্ধেও বুঝি তার হার হয়। তিনি মায়ের পুজোয় বসলেন এবং 3 দিন 3 রাত্রি অনাহারে অনিদ্রায় পুজো করে যেতে লাগলেন। যদি মা ভবানী সন্তুষ্ট হয়ে মুখ ফেরান। কিন্তু না, কিছুই হলো না। তিনি বুঝলেন যে তার সব চেষ্টা ব্যর্থ। মা মুখ ফেরাবেন না। এ যুদ্ধে তার জয়ের কোনো আশা নেই। তিনি পরাজিত হবেনই। তার রাজ্য গেল, রানী গেল, সব শেষ।
পুজোর আসন থেকে উঠে দাঁড়ালেন রাজা। তারপর পরাজিত সৈনিকদের মতো রাতের আঁধারে চুপি চুপি রাজ্য ছেড়ে চলে গেলেন। কেউ জানল না, কেউ শুনল না তিনি একা একা গহন বনের পথে পাড়ি দিলেন। যেসব সৈন্যরা রাজার সঙ্গে রাজপ্রাসাদে এসেছিল তারা যুদ্ধক্ষেত্রে ফিরে গিয়ে সেনাপতি এবং সৈন্যদের খবর দিল যে রাজা রাজ্য ছেড়ে পালিয়ে গেছেন, আর ফিরে আসবেন না। এ খবর ছড়িয়ে পড়ার পর সব সৈন্যরা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে লাগলো। যে যার মতো ছড়িয়ে পড়ল। সেনাপতিরা নিজেদের মতো সরে পড়লেন। রাজা নেই, রাজ্য নেই, কার জন্য তবে আর যুদ্ধ? বাষ্কলের রাজা হাসলেন। তার চালটা ঠিকঠাক লেগেছে। ওই সংখ্যারাম রাজ্যটার ওপর তার অনেক দিনের লোভ। অনেকবার তিনি ওই রাজ্যটার জন্য যুদ্ধ করেছেন, কিন্তু বারবারই পরাজয় বরণ করেছেন। এবারেও এঁটে উঠতে পারেননি, এবারেও হেরে যেতেন। জয়ের কোনো সম্ভাবনাই তার ছিল না। শুধু বিচক্ষণ মন্ত্রীর জন্যই তিনি আজ সামান্য কারণে জিতে গেলেন, শুধু একটি দাবার চালের জোরে। দিন কয়েকের মধ্যে সংখ্যারাম রাজ্যে অভিষেক উৎসব আয়োজন শেষ হলো। বাষ্কলের রাজা খুব খুশি। সংখ্যারাম রাজ্যের আসল রাজা কিন্তু মারা যাননি। একদিন রাজা অনেক রাতে পথ চলতে চলতে গভীর বনে ঢুকে পড়লেন। বন এত গভীর যে দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকে। প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে তার। সারা দিন কিচ্ছু খাওয়া হয়নি। তিনি জলাশয়ের পাশে একটি বট গাছে হেলান দিয়ে শুয়ে রইলেন। কিছুক্ষণের মধ্যেই ক্লান্তিতে তার ঘুম এলো। তিনি ওই বট গাছে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। কতক্ষণ ঘুমিয়েছেন তিনি জানেন না। হঠাৎ একটা শব্দে তার ঘুম ভেঙে গেল। অবাক হয়ে দেখলেন যে এক অপরূপ রূপবতী মহিলা জলাশয়ে নেমে স্নান করছে। এত রূপবতী মহিলা তিনি জীবনে কখনো দেখেনি। দুধে আলতা গোলা গায়ের রং, হরিণীর মতো টানা টানা চোখ, কুচো বরণ কেশ, রূপ যেন ঠিকরে পড়ছে, যেন কোনো স্বর্গের দেবী সরোবরে নাইছে। মেয়েটি স্নান সেরে উঠে দাঁড়ালো এবং চলতে শুরু করলো। তিনি পেছন পেছন অনুসরণ করতে লাগলেন। অনেক পথ আর বন জঙ্গল পেরিয়ে এলো মেয়েটি। শেষে একটি বিরাট গহরের কাছে এসে বসল। রাজা দেখলেন একটি বিরাট গর্ত এবং তার মধ্যে একটি সিঁড়ি নেমে গেছে। মেয়েটি সিঁড়ি ধরে নিচে নামছে তো নামছেই। রাজা আড়াল করে পিছন পিছন চললেন। হাজার সিঁড়ি পার হয়ে এসে মেয়েটি পাতালপুরীতে নামল। এদিক ওদিক তাকালো, শেষে নিজের মহলের দিকে পা বাড়ালো। রাজা দেখলেন সামনে বিশাল এক রাজ্য, বিরাট এক রাজপুরী। নিস্তব্ধ, নিঝুম, কেউ কোথাও নেই। মেয়েটি তার মহলের দিকে পা বাড়াতে রাজাও সে মহলের দিকে এগোতে লাগলেন এবং শেষে একটি অন্ধকার ঘরে এসে আশ্রয় নিল। রাজা ভাবলেন এখন কি করা যায়। অত্যন্ত ক্ষুধার্ত তিনি, আর নড়তে পারছেন না। একবার ভাবলেন ঘরের আলো জ্বালাবেন, আবার ভাবলেন আলো জ্বালালে যদি ধরা পড়ে যান তখন আবার এক ঝামেলা বেঁধে যাবে। কাজেই ঘরের কোনো আলো না জেলে তিনি ওই মেঝেতেই শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে একটি মেয়ে সে ঘরে এসে আলো জ্বালালো। রাজা চমকে উঠলেন। মেয়েটি বলল, আপনি ক্ষুধার্ত, তাই আপনার খাবার জন্য কুমারী লহনা এ মিষ্টি পাঠালেন।
রাজা বললেন, কুমারী লহনাকে? মেয়েটি বলল, যিনি এখনই স্নান সেরে এলেন তিনিই লহনা। রাজা বললেন, তিনি কি জানেন যে আমি এখানে এসেছি? হ্যাঁ, জানেন, তার অজানা কিছু নেই। তিনি এখন কি করছেন? পুজোয় বসেছেন। সারা রাত ধরে পুজো চলবে, ভোরে শেষ হবে। তখন তিনি কি করবেন? কিছু ফল মূল আহার করে রাজকার্য চালাবেন। বাবাকে রাজকার্য চালাতে সাহায্য করবেন। তিনি বিদুষী। তিনি কি এই রাজ্যের রানী? না, তিনি কুমারী, তবে রাজার হুকুমে তিনি রাজকার্য চালান। আমি কি তবে এই রাজ্যে বন্দী? না, আপনি কুমারী লহনার নজরবন্দি। আমাকে নিয়ে তিনি এখন কি করবেন? তিনি কি শাস্তি দেবেন? তিনি কি আমাকে ক্ষমা করবেন না? সে কথা তিনি আমাকে কিছু বলেননি। তিনি আপনাকে শাস্তিও দিতে পারেন, আবার নাও পারেন। সে বিচার তার। আপনি এখন আহার সেরে এই রাজপালঙ্কে বিশ্রাম করুন। এখানে আপনার কোনো ত্রুটি হবে না। আমার আগে কি কোনো মানুষ এখানে এসেছে? না, আপনি প্রথম মানুষ এই পাতালপুরীতে এলেন। কাজে আপনাকে নিয়ে কুমারী লহনা কি করবেন তা তিনিই জানেন। এবারে আমি চলি। মেয়েটি চলে গেল। রাজা আহার সেরে পালঙ্কে এসে বিশ্রাম নিলেন, ঘুমিয়ে পড়লেন। ভোর হতেই রাজপুরী আবার গমগম করতে লাগলো। মানুষের চলাফেরা আর ব্যস্ততা শুরু হলো। রাজা বুঝলেন যে এ পাতালপুরীতে অনেক লোক বাস করে, কিন্তু রাতে কিছুই দেখা যায়নি। রাজা ওই পালঙ্কে বসিয়ে পাতালপুরীর রাজকার্য দেখতে লাগলেন। অবাক না হয়ে পারলেন না। সকালে মেয়েটি অনেকগুলি পোশাক হাতে রাজার ঘরে এলো। রাজা বললেন, এগুলো কি? মেয়েটি বলল, এগুলো পাতালপুরীর পোশাক। কুমারী লহনা বললেন, আপনি যে পোশাকগুলি পরে আছেন তা অত্যন্ত জীর্ণ আর নোংরা। আপনি ওগুলো ছেড়ে এই নতুন পোশাক পরুন। রাজা বললেন, কুমারী লহনা কি করে জানলেন যে আমি যে পোশাক পরে তা নোংরা এবং জীর্ণ? তিনি দেখেছেন আপনি এগুলো পরুন, তার সব দিকে নজর। বেশ, দিন। মেয়েটি পোশাক দিয়ে চলে গেল। রাজা কুমারী লহনার ব্যবহারে অবাক হলেন। তিনি পাতালপুরীর পোশাক পরে আবার পালঙ্কে এসে বসলেন। কিছুক্ষণ পরে মেয়েটি এক থালা মিষ্টি সাজিয়ে আবার এসে বলল, এগুলো খেয়ে নিন। রাতে আপনার ভালো খাওয়া হয়নি। কোনো দরকার হলে ডাকবেন। আপনাকে দেখভাল করার জন্য আমাদেরকে নিয়োগ করা হয়েছে। মেয়েটি থালা রেখে চলে গেল। রাজা সে মিষ্টিগুলো আহার করে আবার পালঙ্কে এসে বসলেন। তিনি চিন্তা করতে লাগলেন যে তাকে নিয়ে পাতালপুরীর লোকেরা কি করবে। কিছুই বোঝা যাচ্ছে না। তবে তিনি যে আপাতত কুমারী লহনার নজরবন্দি সেটা ভালো করেই বুঝলেন। তিনি ভাবলেন, দেখা যাক কি দাঁড়ায়। হয়তো এখানে সে ভালো কিছু হতেও পারে, আবার মৃত্যুদণ্ডও হতে পারে। তিনি সব কিছু ভবিতব্যের হাতে ছেড়ে দিলেন।